সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চালান সহ রিটার্ন দাখিল করে দেখাবো। অর্থাৎ আপনারা যারা রিটার্ন দাখিল করতে পারেন তাদের কোনো প্রবলেম নাই। যারা চিন্তা করছেন যে আপনার রিটার্নে তো অবশ্যই চালান দিতে হবে, অর্থাৎ টাকা দিতে হবে। তো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করবেন, তাও মোবাইলের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং আশা করা যায় এই ভিডিও দেখার পরে আপনার নিজের রিটার্নটা আপনি নিজেই দিতে পারবেন। যদি ট্যাক্স আসে, অর্থাৎ টাকা যদি আসে, তাও আপনি দিতে পারবেন। আর যদি জিরো রিটার্ন থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই, এটা নিয়েও আগে ভিডিও তৈরি করা হয়েছে, আপনারা আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি চালান আসে, টাকা আসে, তাহলে সেই টাকাটা কিভাবে দিবেন সেটাও দেখাবো আজকের ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এবং যারা আয়কর রিটার্নের ফর্মটা ঠিকঠাক মতো ফিল আপ করতে পারেন কিন্তু সেই টাকাটা কিভাবে দিবেন এটা বুঝতে পারছেন না, তারা প্রথম অংশ স্কিপ করে অর্থাৎ টেনে দিয়ে শেষের অংশটুকু দেখুন, তাহলে সেখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা কোনো কিছুই বুঝেন না বা জানেন না তারা ভিডিওর পুরো অংশটুকু দেখেন, তাহলে আশা করা যায় কারো হেল্প লাগবে না। সম্পূর্ণ রিটার্ন প্রক্রিয়াটা এই ভিডিও থেকেই আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স, আর দেরি করবো না, সরাসরি চলে যাই মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এইখানে দেখুন সার্চ বক্স রয়েছে বা এখানে ঠিকানা লেখার জায়গা রয়েছে। এখানে আমরা লিখব ই রিটার্ন লিখে এটা সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে চলে যাব। দেখুন আমি এই ওয়েবসাইটে চলে গেলাম এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে এইরকম ইন্টারফেস আপনার যদি না আসে তাহলে এইখানে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে যাবেন। এই 3 লাইনে যাওয়ার পর নিচের দিকে দেখুন ডেস্কটপ সাইট একটা অপশন রয়েছে। এই ডেস্কটপ অপশনটা আপনি চালু করে নেবেন। দেখুন এখানে আমার টিক মার্ক রয়েছে, তার মানে এটা চালু আছে। ওকে, এখান থেকে দেখুন ই রিটার্ন একটা অপশন রয়েছে মাঝে, এই রিটার্ন অপশনের উপর আমরা ক্লিক করব এবং এইখানে দেখুন দুইটা অপশন এসেছে। একটা অপশন হচ্ছে যে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই অপশন, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই যে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনের উপর ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাকাউন্ট সম্পন্ন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার অ্যাকাউন্ট করা আছে, সো আমি এখান থেকে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনের উপর ক্লিক করলাম এবং এখানে দেখুন এনবিআর এর ওয়েবসাইটে কিন্তু আমরা এবার চলে গেলাম, অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার যে ওয়েবসাইট সেখানে চলে গেলাম। এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে কিছু ইনফরমেশন লাগবে, তার মধ্যে হচ্ছে টিন নাম্বার লাগবে এবং অ্যাকাউন্ট করার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং এইখানে দিতে হবে এই যে ক্যাপচা। তো এই ক্যাপচাটা যদি জটিল হয়ে থাকে তাহলে এখান থেকে এই যে রিফ্রেশ বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি দেখুন এটা চেঞ্জ করে নিচ্ছি, দেখুন চেঞ্জ হয়ে গেল, কিন্তু এবার কিন্তু আপনি ক্যাপচা চেঞ্জ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এবার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার টিন নাম্বার দিয়ে দিয়েছি, এইখানে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিয়েছি। দেন এইখানে দেখুন ক্যাপচা দিয়ে দিয়েছি। এখন এইখানে আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। তো সাইন ইন বাটনে আমি ক্লিক করলাম এবং এটা সাইন ইন হয়ে যাবে যদি কোনো কিছু ইনফরমেশন ভুল না থাকে। এবং এই সাইন ইন হতে নেটের গতির উপর নির্ভর করে কিছুটা সময় লাগতে পারে, হয়তো সেটা 10 সেকেন্ড 20 সেকেন্ডও হতে পারে, ততক্ষণ সময় আপনারা অপেক্ষা করবেন। দেখুন অলরেডি কিন্তু সাইন ইন হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু নাম লেখা চলে এসেছে। দেন আমরা এদিকে যদি যাই, এখান থেকে দেখুন এই যে এখানে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের উপর একটা ক্লিক করবেন। 3 লাইনের উপর ক্লিক করার পর দেখুন এখানে যে রেগুলার ই রিটার্ন লেখা রয়েছে, এই রেগুলার ই রিটার্নের মধ্যে আপনি যাবেন। দেন এখানে গেলে আপনার সামনে এই ফর্মটা আসবে। এই ফর্মের এখানে কোনো পরিবর্তন আমরা করব না, যেমন এই রিটার্নটা নিজের জন্য দেওয়া হচ্ছে। তারপরে অর্থ বছর যেটা সেটাও কোনো চেঞ্জ করব না, ইনকাম ইয়ারটাও এখানে আমরা চেঞ্জ করব না। এখানে দেখুন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য মেনশন অ্যাবভ ইয়ার, অর্থাৎ এই যে এই ইনকাম ইয়ারটাতে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবেন। আর এখানে অবশ্যই ইয়েস দিবেন, কারণ হচ্ছে এই ইনকাম ইয়ারের মধ্যে আপনার যদি কিছু না কিছু ইনকাম হয়ে থাকে তাহলে তার মধ্যে কিছু না কিছু কিন্তু অবশ্যই ট্যাক্সেবল থাকবে। সো আপনি এখানে অবশ্যই ইয়েস দিবেন। আর এইখানে দিবেন দেখুন এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম ফ্রম ট্যাক্স, আপনার এমন কোনো ইনকাম আছে কিনা যে ইনকামটা আসলেও ট্যাক্সেবল না, অর্থাৎ ওই ইনকাম সোর্সটা ট্যাক্সের আন্ডারে পড়ে না। যেমন হতে পারে কৃষি, তো এরকম কিছু সেক্টর আছে যে সেক্টরের ইনকামটা সাধারণত ট্যাক্সের আওতায় পড়ে না। এরকম সোর্স যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ওকে, আমি যেহেতু বাংলাদেশের অধিবাসী সো আমি রেসিডেন্ট দিয়েছি, আর যদি নন রেসিডেন্ট বাইরের ব্লক হইতাম তাহলে তো রেসিডেন্ট নন রেসিডেন্টই দিতাম। সো এটাও আপনি রেসিডেন্টই দিবেন যেহেতু আমরা সবাই বাংলাদেশের মানুষ। এবং এই পাশে যদি একটু যাই, এইখানে দেখতে পারবেন যে আপনার ইনকাম সোর্সগুলো কি কি আছে, যে হেড অফ ইনকাম। তো ইনকাম ফ্রম
এমপ্লয়মেন্ট, মেইনলি আমরা একজন চাকরিজীবীর রিটার্নটা আমরা দাখিল করছি। সো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে টিক চিহ্নটা দিয়েছি। আর এখানে যেমন ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, আরও কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর সাথে যদি আপনার মিলে যায় তাহলে সেই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন, মানে এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর নিচের যেগুলো আছে এগুলো যদি আপনার সাথে মিলে, যেমন অ্যাজ এ পার্টনার অফ ফার্ম, কোনো ফার্মের আপনি পার্টনার হতে পারেন, অ্যাজ এ মেম্বার অফ এওপি এরকম হতে পারে, অথবা বাংলাদেশের বাইরে থেকে আপনার ইনকাম আসতে পারে। তো এরকম যদি থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো যাই হোক, আমার এরকমের সাথে মিলছে না, আমার শুধু একটার সাথে মিলে। সো আমি এটা সিলেক্ট করে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন দেখুন এইখানে এই পাশে যদি যাই তাহলে এইখানে দেখুন এডিশনাল ইনফরমেশন আছে। এই এডিশনাল ইনফরমেশনের মধ্যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আপনার লোকেশনটাও দিতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন তাহলে সেই সিটি কর্পোরেশনটা সিলেক্ট করে দিবেন। যেমন যদি ঢাকায় হয়ে থাকেন নর্থ হলে এটা, সাউথ হলে এটা, চট্টগ্রাম হলে এটা, অথবা আউটসাইড যে সিটি কর্পোরেশনগুলো আছে সেগুলো যদি হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। আর আমি যেহেতু সিটি কর্পোরেশনের বাইরে, সো আমি এনি আদার এরিয়া এটা সিলেক্ট করে দিয়েছি। এবং এইখানে দেখুন, যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকেন, অথবা ডিসেবিলিটি হয়ে থাকেন, অথবা মানে অন্য কোনো সুবিধা যদি আপনি পেয়ে থাকেন সরকার থেকে, তাহলে সেই সুবিধাগুলো আপনি এখানে উল্লেখ করবেন। তো যাই হোক, আমি যার রিটার্নটা এখন সম্পূর্ণ করছি সে এই ধরনের কোনো সুবিধা পান না, সো আমি এখানে বাদ রাখলাম। এরপরে দেখুন এখানে রয়েছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। ক্লেম ট্যাক্স রিবেট মানে আমরা মোটামুটি সবাই বুঝি কর রেয়াত। কিছু কিছু ইনকাম সোর্স আছে বা কিছু কিছু ইনভেস্টমেন্ট আছে যেখানে যদি আমরা টাকা ইনভেস্ট করে থাকি তাহলে সেখান থেকে কর রেয়াতের সুবিধা পাওয়া যায়। এরকম সোর্স যদি আপনার থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। এই সোর্সগুলোর মধ্যে থাকতে পারে যেমন আপনার ডিপিএস, তারপরে প্রভিডেন্ট ফান্ড, তারপরে এগ্রিকালচার সহ অনেকগুলো অপশন আছে, আমরা একটু পরে সেগুলো দেখব। আর নিচের অপশনটা দেখুন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, অর্থাৎ কোনো কোম্পানির সাথে যদি আপনি চুক্তিবদ্ধ থাকেন বা শেয়ারে থাকেন বা ডিরেক্টর হিসেবে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস দিতে হবে, না থাকলে নো দিবেন। এরপরে এই অপশনটাতে আছে দেখুন, যদি আপনার মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকার বেশি হয় তাহলে আপনি ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। মোটর কার থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ওনারশিপ প্রপার্টি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। হ্যাভ প্রপার্টি ইন সিটি কর্পোরেশন এরিয়া, যদি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে যদি কোনো সম্পদ থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। দেন এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন এইখান থেকে দেখুন এই জায়গাটাতে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। যেমন এইখানে আসি, এখানে দেখুন এখানে গভর্নমেন্ট পে স্কেল, আপনি যে বেতনটা পেয়ে থাকেন, যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই যে আই বাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে বেতন পান, এবং এর জন্য আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। আর আমি এখন যা রিটার্নটা সাবমিট করছি উনি আসলে একজন বেসরকারি কলেজের টিচার, সো উনি হচ্ছে এই যে পেমেন্ট নট থ্রু আই বাস প্লাস প্লাস এই অপশনের মধ্যে যাবেন। যদিও সরকারি স্কেল পেয়ে থাকেন তবুও কিন্তু এটার মধ্যে যাবে। আর আপনি যদি প্রাইভেট কোনো কোম্পানিতে জব করে থাকেন তাহলে এই যে নিচের অপশনটা আপনি সিলেক্ট করবেন। ওকে, এখন নিচের দিকে যদি যাই, এখানে দেখুন নেম অফ এমপ্লয়ার, এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন। এরপরে দেখুন আপনার প্রতিষ্ঠানের ডেজিগনেশনটা দিবেন, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন ওই প্রতিষ্ঠানে আপনি কি হিসেবে আছেন সেই ডেজিগনেশনটা আপনি এখানে দিবেন। এবং এরপরে দেখুন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যে পার্টিকুলার্স মানে হচ্ছে আপনার ইনকামের ধরনগুলো দিতে হবে। তো এখানে দেখুন বেসিক পে, আমার ক্লায়েন্ট এখানে মোট 3,54,120 টাকা 12 মাসে স্যালারি পেয়েছেন, বেসিক স্যালারি পেয়েছেন, তো সেটা আমি এখানে দিয়েছি। হাউস রেন্ট পেয়েছেন 12,000, মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন 6,000, তারপরে বাংলা নববর্ষের জন্য বোনাস পেয়েছেন 5,902 টাকা, এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়েছেন, ফেস্টিভ্যাল অ্যালাউন্স বলতে দুইটা ঈদ, এই দুইটা ঈদ মিলে উনি পেয়েছেন 14,555 টাকা কিন্তু বোনাস পেয়েছেন। আর স্পেশাল অ্যালাউন্স বা সরকার গত 2 বছর যাবত আমাদেরকে 5% ইনসেন্টিভ দিচ্ছে, এই ইনসেন্টিভটা কিন্তু এখানে দেওয়া হয়েছে স্পেশাল বেনিফিটসের ঘরে। উনি 1 বছরে পেয়েছেন 17,706 টাকা। আর এখানে আরেকটা কথা আমি বলে নিই যে এর মধ্যে থেকে এই যে বেসিক পে এবং এই যে ফেস্টিভ্যাল বোনাস, এই দুইটা মিলেই কিন্তু ট্যাক্সেবল ইনকাম হবে, আর বাকিগুলোর উপর কোনো ট্যাক্স আসবে না, অর্থাৎ ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে তার। তো এখান থেকে আমরা আবারও পরের পাতায় চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে দেখুন এই জায়গাটাতে আপনার এই যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যেটা বললাম, যে এই ইনভেস্টমেন্টের মধ্যে যদি আমরা টাকা দেন তাহলে আপনার কিন্তু কর রেয়াতের একটা সুবিধা থাকে। তো এখানে ধরুন আপনার লাইফ ইন্স্যুরেন্স আছে, আপনি এরকম কোনো লাইফ ইন্স্যুরেন্সের সাথে জীবন বীমা কর্পোরেশন হতে পারে বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানে আপনি পলিসি নিয়েছেন, তাহলে কিন্তু আপনি এই কর রেয়াত সুবিধা পাবেন।
ডিপিএস থাকলে অর্থাৎ কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে ডিপিএস থাকলে আপনি করিয়ার সুবিধা পাবেন। আর ডিপিএসটা যদি আমি একটু দেখাই, এখানে ক্লিক করলে আপনি ডিটেলসে বুঝতে পারবেন। এইখানে হচ্ছে আপনার ইনস্টিটিউশনের নাম দিতে হবে, অর্থাৎ অর্থাৎ যে ব্যাংকে আপনি টাকা জমা দেন অথবা কোনো এনজিওতে টাকা দেন তার নাম দিতে হবে, এবং ওই টাকা যে দেন তার এগেনস্টে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে দিবেন। এরপরে দিবেন হচ্ছে ডিপোজিট অ্যামাউন্টটা দিয়ে দিবেন। দেন আর কোনো কাজ এখানে করার নেই আপনার। তো আমার যে ক্লায়েন্ট আছে, আমি যার এখন ফর্মটা ফিল আপ করছি, তো উনি মূলত একটা কলেজের টিচার, এবং তার হচ্ছে এইখানে দেখুন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ তার একটা প্রভিডেন্ট ফান্ড আছে, সেই প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এখানে আমরা পূরণ করব। তো এর জন্য প্রতিষ্ঠানের নামটা এখানে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে সেলফ কন্ট্রিবিউশন, উনি 35,412 টাকা এক বছরে জমা দেন, এবং প্রতিষ্ঠান থেকে কোনো কন্ট্রিবিউশন নাই, তার জন্য এখানে 0 হয়েছে। তো এখানে অনেকগুলো অপশন পাবেন, যে অপশনের সাথে আপনার মিলে যায় তাহলে সেই অপশনটা আপনি ফিল আপ করবেন। আর যদি না মিলে যায় বা এর ধরনের কোনো কিছু না থাকে, তাহলে আপনি ওই যে দেখাইলাম ওইখানে আপনি নো সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে। এই অপশনে যাওয়ার পর এই ঘরটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো এক বছরে আপনার কি খরচ হয় না হয় সেটা কিন্তু আপনাকে এখন দিতে হবে, অর্থাৎ এক্সপেন্ডিচার মানে ব্যয়ের যে খাতগুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে। তো এইখানে দেখুন IT10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ এই অপশনটা আপনার জন্য অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি হতে পারে আবার নাও পারে, কারো কোনো খরচ নাও থাকতে পারে। যেমন ধরেন আপনি মানে কি বলবো, আপনার বাবার সাথে খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার কোনো খরচ নাই, এরকম থাকতে পারে আর কি। তো যাই হোক, এখানে দুইটা অপশন রয়েছে, একটা ইয়েস আর একটা নো। তো আপনি যদি ইয়েস সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে দেখুন অনেক অপশন রয়েছে, যে আলাদা আলাদাভাবে সবগুলো খরচ কিন্তু আপনাকে এখানে দেখাতে হবে। আর উপরে যদি আপনি নো সিলেক্ট করে দেন তাহলে কিন্তু জাস্ট একটা ঘর পাবেন, ওইখানে আপনার সারা বছরে আনুমানিক কি পরিমাণে খরচ হয়েছে সেটা আপনি দিতে পারবেন। যেমন এখানে দেখুন, এখানে মোট খরচ দেখানো হয়েছে 3,22,000 টাকা। তো এইটা যদি আমি নো করে দিতাম তাহলে ওখানে জাস্ট 3,22,000 টাকা একবারে দিলেই হয়ে যেত। তো যাই হোক, এখানে একটু ডিটেলসে দেখানো হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই, সেখানে দেখুন এখানে লেখা রয়েছে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, অর্থাৎ গত বছরে আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন এবং ওই ট্যাক্সে আপনার যদি কোনো টাকা দেওয়া লাগে, তাহলে আপনি কিন্তু সেই টাকার অঙ্কটাও এখানে বসাইতে পারবেন। তো যাই হোক, এই ক্লায়েন্ট গত বছর 0 রিটার্ন দিয়েছিলেন, আর এবার টাকা দিতে হচ্ছে। সো এবার আমি এখানে 0 দিলাম, বাট সামনে বছর যখন ফিল আপ করা হবে তখন কিন্তু টাকার অ্যামাউন্টটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ অর্থাৎ পরের পাতায় এখন চলে যাব। এইখানে এই পেজটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইখানে দেখুন এই জায়গাটাতে অ্যাসেটের যে ঘরটা রয়েছে, এই জায়গাটাতে আপনার গত এক বছরের মধ্যে আপনি যদি এর আগে রিটার্ন দিয়ে থাকেন তাহলে তো কোনো কথা নাই, বাট গত বছরের জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত যদি আপনার সম্পদ বেড়ে থাকে এবং এই সম্পদটা কী ধরনের সম্পদ, সেই সম্পদটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো এগ্রিকালচারাল হতে পারে, তারপরে হতে পারে ফিনান্সিয়াল অ্যাসেট হতে পারে, মোটর কার আপনি নতুন একটা ক্রয় করতে পারেন। তো মোটর কার যদি আপনি ক্রয় করেন সেটা কিন্তু আপনার সম্পদ হয়ে যাবে। আবার গোল্ড, ডায়মন্ড, তারপরে এই ধরনের কোনো অলংকার আপনি কিনতে পারেন অথবা গিফট পেতে পারেন। তো যদি এগুলো পেয়ে থাকেন সেগুলো আপনাকে দেখাইতে হবে। ধরুন এখানে আপনার ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে যদি আমি যাই এই জায়গাটাতে, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে পার্টিকুলার্স বলতে আপনি কি ধরনের জিনিসটা আপনি পেয়েছেন, যদি ফার্নিচার হয়ে থাকে তাহলে ফার্নিচার এখানে লিখে দিবেন। দেন এখানে হচ্ছে টাইপ অফ অ্যাকুইজিশন, এইখানে আপনি হচ্ছে এই ফার্নিচারটা আপনি পেয়েছেন কিভাবে, কিনেছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না গিফট পেয়েছেন। যদি এরকম হয় যেটার সাথে মিলবে আপনি সেটা দিয়ে দিবেন, যদি গিফট হয় তাহলে গিফট সিলেক্ট করবেন। আর এখানে কোয়ান্টিটি পরিমাণ কত সেটা দিবেন, ধরুন একটা হতে পারে, যদি বা 5টা হতে পারে, সমস্যা নেই, 3টা দিয়ে দিলাম আমি। আর যেহেতু গিফট এর কোনো ভ্যালু থাকবে না, গিফটের কোনো ভ্যালু থাকে না, যখন আপনি কিনবেন তখন কিন্তু তার ভ্যালুটা এখানে যোগ করে দিতে হবে। আর এই পাশে কোন ধরনের ফার্নিচার কিনেছেন, যদি একাধিক হয়ে থাকে তাহলে কমা দিয়ে আপনি দেখাবেন। ওকে, তো আমি কোনো কিছু কেনা হয়নি এই কাস্টমারের, সো এখান থেকে আমি উঠাই নিলাম। এরপর লাইবিলিটিসের ঘরে আপনি যাবেন। লাইবিলিটিসের ঘরে যদি আপনার কোনো লোন থাকে, ব্যাংকে লোন থাকতে পারে, কারো কাছে আপনি দায়বদ্ধ থাকতে পারেন, এরকম যদি কেস ঘটে তাহলে এই যেটার সাথে আপনার মিলে যায় সেটা আপনি দিবেন। যেমন যদি কোনো ব্যাংক থেকে আপনি লোন নিয়ে থাকেন বা কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকেন তাহলে এটা ফিল আপ করবেন। এখান থেকে এই যে ব্যাংকের নাম এখানে দিবেন, তারপর এখানে আপনার লোন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না, কিন্তু লোন অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি কোনো ব্যাংক থেকে লোন নিলে আলাদা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে দিবেন পারপোজ, আর আপনি এই কত টাকা দায়বদ্ধ আছেন সেই টাকার অ্যামাউন্টও এখানে দিয়ে দিবেন। তো যাই হোক, এই কাস্টমারের কোনো লোন নাই, সো এটা আমি ফিল আপ করলাম না। এরপরে দেখুন আউটফ্লোতে আসতে তার লিভিং কস্ট 3,22,000 টাকা,
এবং উনি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না, সো লসের কোনো প্রশ্ন আসে না। উনি কাউকে কোনো কিছু গিফটও করেন না। গিফট বলতে ছেলে মেয়ে থাকে তাদেরকে দেন, বাট এটা আসলে ওই ধরনের গিফটের মধ্যে পড়ছে না, এটা এক্সপেন্ডিচারে আমরা দেখাই দিয়েছি। এরপরে দেখুন যে সোর্স অফ ফান্ডের ঘরে যদি আমরা যাই তাহলে দেখুন ইনকাম শোন ইন রিটার্ন 3,68,875 টাকা তার মোট ইনকাম। আর এখান থেকে দেখুন যে ট্যাক্স এক্সাম্পট, এই ইনকামের মধ্যে থেকে না, এই ট্যাক্স মোট ইনকামের মধ্যে থেকে 41,608 টাকা তার কোনো ট্যাক্স আসেনি, আর বাকি টাকার উপরে কিন্তু তার ট্যাক্স এসেছে। আর তার কোনো ইনকাম নাই, সো এখানে আর কোনো কোনো কিছু থাকছেও না। এইখানে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত বছর যখন উনি রিটার্ন জমা দিয়েছিলেন সেই সময়টাতে তার এই যে 17,37,916 টাকা তার ইনকাম ছিল, অর্থাৎ ওই সময় পর্যন্ত তার সম্পদ ছিল। ইনকাম বললে ভুল হয়, সম্পদ ছিল। তো এই সম্পদটা এখানে দিতে হবে। আর আপনি যদি এইবার প্রথমবার যদি রিটার্ন দাখিল করেন তাহলে এই জায়গাটাতে আপনার জিরো আসবে, এটা একটু খেয়াল করবেন। এখন আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে আমরা মোট হিসাবটা অর্থাৎ সামারিটা দেখতে পাবো। এই সামারিটা আমরা এখানে দেখছি। এই সামারির কিছু জায়গাটা খেয়াল করে দেখুন, উপরে 0 হয়ে আছে এবং নিচের দিকে খেয়াল করে দেখুন এখানে যে ডিফারেন্স আছে, কিন্তু এখানে কিন্তু আছে কি ডিফারেন্স, অর্থাৎ 18,26,399 টাকা তার কিন্তু এখন এই টাকাটা আসলে কোথায়, তার খরচ বরচ বাদ দিয়ে কিন্তু এই টাকাটা এক্সট্রা আছে। তাহলে এই টাকাটা কোথায় থাকবে? কোথাও না কোথাও অবশ্যই রাখতে হবে, কিন্তু হতে পারে সেটা ব্যাংকে, অথবা হতে পারে তার হাতে থাকতে পারে, অথবা এটা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট থাকতে পারে। তো ইনভেস্টমেন্ট থাকলে তো সেটা দেখাই দিতাম, তো ইনভেস্টমেন্ট যেহেতু নাই তাহলে হাতে থাকবে অথবা ব্যাংকে থাকবে। তো এটা অবশ্যই কিন্তু আমাকে এখন দেখাইতে হবে। তো এটা দেখানোর জন্য আমি এটা এই যে এখান থেকে কোথায় দেখাবো, এটা দেখানোর জন্য আমরা চলে যাব এইখানে, দেখুন লেখা রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই জায়গাটাতে ক্লিক করব। দেন এই টাকাটা যদি ওনার কোনো ব্যাংকে থাকতো, অথবা ধরুন ইলেকট্রনিক মানি বলতে বিকাশ, নগদ, রকেট এই ধরনের প্রতিষ্ঠানে যদি থাকতো তাহলে কিন্তু এই যে নোটস এই অপশনটা আমরা সিলেক্ট করতাম, এইখানে সিলেক্ট করতাম, সিলেক্ট করে এই জায়গাটাতে আমরা সেটা ডিটেলসটা দিয়ে দিতাম। তো এনার এই ধরনের কোনো কিছু নাই, বলছে যে এই টাকাগুলো তার কাছেই আছে, সো এটা হবে ক্যাশ ইন হ্যান্ড। তো ক্যাশ ইন হ্যান্ড ক্লিক করলাম। দেন এখানে এই টাকাটা কিন্তু আমি এখন এখানে বসিয়ে দিব। এই টাকাটা যখন আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দেখুন এখন নিচের দিকে যদি যাই তাহলে এখানে জিরো কিন্তু হওয়ার কথা, জিরো কিন্তু এখনো হয়নি। তো জিরো করার জন্য আমরা একটু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর যদি আবারও ব্যাক করে চলে আসি তাহলে দেখবো যে এই জায়গাটা আপডেট হয়ে গেছে এবং এখানে জিরো কিন্তু চলে এসেছে। তো আপনি যখন রিটার্ন সাবমিট করবেন আপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে জিরো না নিয়ে আসা। এখানে যদি জিরো না নিয়ে আসতে পারেন তাহলে আপনার হিসেবে কিন্তু ভুল থাকবে, অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে জিরো নিয়ে আসতে, আপনার আয় ব্যয় এবং হাতের যে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, যেখানে থাকুক না কেন সব মিলায় আয় ব্যয়ের হিসাবটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। আর এই ঠিক আছে কিনা এটা বোঝার জন্য এখানে কিন্তু জিরো নিয়ে আসতে হবে, অর্থাৎ ডিফারেন্সের যে জায়গাটা আছে এখানে আপনাকে জিরো নিয়ে আসতে হবে। আর এই দিকের ইনফরমেশনগুলো আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করছি, পরের পাতায় চলে যাচ্ছি। পরের পাতায় যদি চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট কর দিতে হচ্ছে এখানে 3,000 টাকা, 3,000 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে এখন। তো পেমেন্ট আমরা দুইভাবে করতে পারবো। তো সহজ ওয়েটা আমি দেখাই। সহজ ওয়েটা হচ্ছে এখানে পেমেন্ট লেখা রয়েছে, এই পে নাও এর উপরে আমরা ক্লিক করব। দেন এখান থেকে দেখুন আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে দিবেন, বিকাশ, নগদ, রকেট বা এই ধরনের কোনো কিছুর মাধ্যমে যদি দেন তাহলে এই যে মোবাইল ব্যাংকিং লেখা রয়েছে এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এই যে সোনালী ব্যাংক পেমেন্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আপনাদেরকে অন্য একটা সাইটে কিন্তু নিয়ে চলে গেল। দেন এইখান থেকে আমাদের যে পেমেন্টের ব্যাপারটা রয়েছে এই যে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিংয়ের উপর আপনি ক্লিক করবেন। দেন টাকাটা আপনি এখন কিভাবে দিবেন, বিকাশের মাধ্যমে যদি হয় তাহলে বিকাশ সিলেক্ট করবেন, রকেটের মাধ্যমে যদি হয়ে থাকে রকেট সিলেক্ট করবেন, আর যাই হোক না কেন যেটার মাধ্যমে দেন সেটা আপনি সিলেক্ট করবেন। দেন আপনি হচ্ছে এখান থেকে ওইটা সিলেক্ট করার সাথে সাথে অন্য একটা সাইটে চলে যাবে, ওই সাইটে চলে যাবেন। দেন ওইখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে হচ্ছে ওটিপি আসবে, ওটিপি দিবেন, তারপরে আপনার পিন দিবেন। পিন দিলে কিন্তু আপনার টাকাটা কেটে নিবে। ওকে, তো আমি আসলে এই টাকাটা আমি পেমেন্ট করব কার্ডের মাধ্যমে। তো আমি হচ্ছে এখানে কার্ড সিলেক্ট করছি। কার্ড সিলেক্ট করার পর আমার যে কার্ডটা রয়েছে সেটা হলো মাস্টার কার্ড। এই মাস্টার কার্ড থাকার জন্য আমি মাস্টার কার্ডে চলে যাচ্ছি। মাস্টার কার্ডে যাওয়ার পর এখানে মাস্টার কার্ড কনফার্ম করে দিলাম।
কনফার্ম করে দেওয়ার পর মাস্টার কার্ডের আমার ডিটেলসটা দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমি আর এই ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, আপনারা সবাই জানেন। তো এটা আমি আগে ফিল আপ করে নিয়ে তারপরে আপনাদেরকে পরের অংশটুকু দেখাবো। সুপ্রিয় দর্শক, আমি আমার কার্ডের ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছি। দেন এখান থেকে হচ্ছে আমি পে এই অপশনের উপর ক্লিক করব। তো এই অপশনের উপর ক্লিক করলাম, আমি এটা সেভ করব না, তার জন্য নো করে দিলাম। দেন এখান থেকে দেখুন পরের পাতায় চলে যাচ্ছে। এখান থেকে আমার মোবাইলে একটা মেসেজ আসবে, অর্থাৎ তারা অনুমতি চাচ্ছে। সো আমি এখান থেকে এই অনুমতিটা দিয়ে দিলাম। দেন এখন ওটিপি আসবে, এই ওটিপিটা আমাদেরকে এখন দিতে হবে। তো ওটিপিটা এখনও আসেনি, আসলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওটিপি চলে এসেছে এবং ওটিপি আমি দিয়ে দিচ্ছি 123683 দিয়ে দিলাম। দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। আশা করা যায় যে আমার অ্যাকাউন্ট থেকে এখন, অর্থাৎ আমার কার্ড থেকে টাকাটা কেটে নেবে এবং আমার রিটার্ন সাবমিটও মোটামুটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন দেখুন যে পেমেন্ট এত টাকা অলরেডি কিন্তু কেটে নিয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটা হয়ে গেল এবং রিটার্ন সাকসেসফুল এটাও দেখা গেল এবং ব্যাংক থেকে টাকা কাটার মেসেজও এলো। এবং এই জায়গা থেকে দেখুন এখন আমাদের এটা কিন্তু আমরা কি বলবো, হোমে যেতে পারি, অথবা ওই যে আগে যে রিটার্নটা দিয়েছিলাম ওই জায়গাটা আমরা কিন্তু এখন চলে যেতে পারি। তো যাই হোক, এই জায়গাটা আমরা যদি একটু স্ক্রিনশট দিয়ে রাখি তাহলে আমাদের সুবিধা আছে। তো প্রুফ থাকলো আর কি। দেন এখন এখান থেকে আমরা আবার হচ্ছে চলে যাব কোথায়, অর্থাৎ ওই যে আগের যে ওয়েবসাইটটা ছিল, যেহেতু আমি আলাদা ট্যাব নিতে পারিনি, আবারও কিন্তু আমরা ওই ই রিটার্নের যে জায়গাটা ছিল ওইখানে আমরা চলে যাব। তো এখানে যেতে আবার কিছুটা আমাদেরকে পরিশ্রম করতে হবে। দেখুন আপনার আগের মতো করে চলে যাচ্ছি। দেন এখানে এই যে রিটার্নের রেজিস্টারে চলে গেলাম। দেন এখানে অটোমেটিক চলে যাবে, আবার নতুন করে আইডি পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই। হয়তো কিছুটা টাইম লাগবে, কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না, অটোমেটিক চলে যাবে। দেখুন চলে গিয়েছে। দেন এখান থেকে আমরা হচ্ছে এই যে 3 ডট মেনুতে গেলাম, তারপর এখানে এই যে রেগুলার রিটার্নে গেলাম, এরপর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। প্রত্যেকটা জায়গাতেই আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব, যেহেতু আমাদের আর কোনো ইনফরমেশনের চেঞ্জ নাই। জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এভাবে চলে যাব। আবার সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরে হচ্ছে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এখানেও কোনো কাজ নেই, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেন এইখানে দেখুন এই জায়গাটাতে এখন দেখুন এই যে পেমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এই যে 3000 ছিল আর এই যে 3000 কিন্তু চলে এসেছে। তার মানে পেমেন্ট কিন্তু হয়ে গেছে, টোটাল পেমেন্ট মানে টাকাটা কিন্তু তারা পেয়ে গেছে। এখন জাস্ট এই জায়গাটাতে আমরা কি করব, এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই যে ইনফরমেশন আসছে। তো ইনফরমেশনগুলো যেহেতু আমি আপনাদেরকে দেখাবো না, তার জন্য আমি পুরোটা পড়লাম না। দেন এখান থেকে আবারও নিচের দিকে চলে যাই। দেন এইখানে দেখুন এই যে সাবমিট রিটার্নের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা হচ্ছে যে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। আর এখান থেকে আপনারা যদি চান চালানটা ডাউনলোড দিবেন, তাহলে এখান থেকে আপনারা চালানটাও কিন্তু ডাউনলোড দিতে পারেন। তো চালানটা আমি ডাউনলোড দিলাম না। দেন এখানে সরাসরি এই যে এইখানে ক্লিক করলাম। এখান থেকে আমাদেরকে একটু উপরে যেতে হবে, উপরে গিয়ে ইয়েস বাটনের উপর ক্লিক করতে হবে, তাহলে কিন্তু রিটার্ন সাবমিশন হয়ে গেল। আমি কিন্তু চালান এখনও ডাউনলোড দেইনি। তো ডাউনলোড দেইনি বলে কি ডাউনলোড দিতে পারবো না? অবশ্যই পারবো। এইখানে দেখুন যে 3 ডট লাইনে যদি যাই, এখানে এই যে ট্যাক্স রেকর্ড যে জায়গাটা আছে এখানে আমরা যাব। সুপ্রিয় দর্শক, এখান থেকে আপনারা এই যে এই এক্সপ্রেস সার্টিফিকেট, তারপরে অ্যাকনোলেজমেন্ট, রিটার্নের যে ফর্মটা আছে সেটা এবং চালান, এই কয়টা জিনিস আপনি প্রিন্ট দিয়ে রাখবেন। প্রিন্ট দিয়ে রাখবেন কারণ হচ্ছে সামনে বছর আবার লাগবে, শুধু এই বছর বা সামনে বছর না, ফিউচারেও যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তখনও লাগতে পারে। তো মূলত টাকা দেওয়ার অংশটা ছিল এতটুকুই। ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সেটাও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।